অর্থনৈতিক বৈষম্যের কারণে যেটা হয় যে সামাজিক একটা অস্থিরতা তৈরি হয়। আপনার মানব সম্পদ উন্নয়ন না হলে আমরা যেটা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় না। তাহলে রাষ্ট্রের ভারসাম্যটা আসলে কোন জায়গাটায় থাকে? ভারসাম্যকে এক জায়গায় আনতে হলে কার সাথে কার সুতার বন্ধনটা শক্ত করতে হবে, কিভাবে সেই জায়গাটায় কাজ করা যায়? দেখুন, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গত শাসনের পতন হয়েছে, 18 মাসের অন্তর্বর্তী সরকার, আমরা কিন্তু একটা বাজিকর বাটপারদের হাতে পড়লাম 18 মাসের শুরুতে। সেটি আমি অন্তর্বর্তী সরকারের কারো কারো ব্যাপারে বলছি, ছাত্র নেতাদের, তরুণদের কথা বলছি, এবং একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি, তাদের আবার প্রক্সি সংগঠন আছে অনেকটা ইরানের মতো। তারা তাদের সিস্টার অর্গানাইজেশন, তরুণ সংগঠন সব মিলিয়ে। ফলে যেটি হলো যে শেখ হাসিনার বিদায়ে বাংলাদেশ যুদ্ধবদ্ধ হলো, একসাথে নামলো। তার স্বৈরাচারী শাসন, তার অপশাসন, তার ব্যাংক লুট, ভোটহীনতা, সব কিছু সত্যি। কিন্তু পরবর্তীতে কয়েকদিনের মধ্যে আমরা টের পেলাম এটি আবার একটি ফটকাবাজদের হাতে পড়ল। তারা আবার ভয়ঙ্কর শক্তি। তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, তারা আমাদের সংস্কৃতির বিরোধী একটি সংস্কৃতি ধারণ করে, তারা আইন নিজের হাতে তুলে নিতে চায়, এবং তারা আসলে বৈষম্য বিরোধী মতাদর্শকে ধারণ করে না। কেননা তারা একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শকে ধারণ করে, বিশেষ অর্থনৈতিক মতাদর্শকে ধারণ করে, এবং তারা সেটিকে প্রতিষ্ঠা করতে চায়। যেই বাংলাদেশে আপনার ধরেন সব জাতিগোষ্ঠীর মানুষ, সব বিশ্বাসী অবিশ্বাসী মানুষের একসাথে বসবাসের রেওয়াজ আছে, রীতি আছে, সেই সামাজিক মিথস্ক্রিয়াটাকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। তাতে করে যেটি হলো, যেমন আপনি খেয়াল করবেন, তারা কিন্তু নির্বাচনটি চায়নি। তারা নির্বাচন যতভাবে চেয়েছে পিছিয়ে দেওয়া হোক, কেননা তারা অনেকটা ক্ষমতায় ছিল। সেটি অন্তর্বর্তী সরকারের কারণে, সেটি প্রশাসনের কারণে, সেটি তাদের মাঠের তৎপরতার কারণে। এবং তারেক রহমান দেশে ফিরতে যত দেরি করেছেন, ওই শক্তিটি তত অপশক্তি হিসাবে বাজারে বিস্তার লাভ করেছে। তারা আপনার মব ভায়োলেন্স করেছে, তারা ইউটিউবার মব রাজাদের অধীনস্থ হয়ে কাজ করেছে, এবং তারা আমাদের সামাজিক ঐক্যের জায়গায় দেশটাকে আরও যতভাবে বিভাজিত করা যায় সেই কাজটি করেছেন। এবং আপনি খেয়াল করবেন যে তাদের অডাসিটি, নারীদের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং হেনস্থা করা, অথবা বিশ্বাসী মানুষ কিংবা অবিশ্বাসী মানুষের সম্পর্কে তাদের যে ধারণা, কে কোন পোশাক পরবেন, কয় ঘন্টা কাজ করবেন, এই জাতীয় কথাবার্তা বলে আমি আপনাকে একদম হলফ করে বলতে পারি, যারা জুলাই আগস্টে রাস্তায় ছিল তাদের সিংহভাগ মানুষ মনে করেছে যে আমরা ভুল হাতে পড়লাম। আমরা হয়তো একটি স্বৈরাচারী অনির্বাচিত শাসকের হাত থেকে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আবার পড়লাম, যারা ধর্মকে ব্যবহার করেছে তাদের সন্ত্রাসের জন্য, যারা আপনার ক্ষমতাকে ব্যবহার করেছে তাদের সন্ত্রাসের জন্য। এবং মানুষ তখন অস্থির দেশকে দেখতে পেল, তার মধ্যে কোনো স্থিতি নাই, তার মধ্যে কোনো নিশ্চয়তা নাই। যে যখন যে যার মতো করে আইন হাতে তুলে নিচ্ছে, আগুন দিচ্ছে, ভেঙে ফেলছে, এই যে জায়গা। এখন তো সেই প্রশাসন, সেই পুলিশ সব কিছু আছে, তাহলে মব কেন হচ্ছে না? আগে কেন হলো মব? আমি বলি, মব কিন্তু আশ্রয় প্রশ্রয় ছাড়া হয় না। আমরা যদি মনে করে থাকি মহলের আশ্রয় প্রশ্রয় হয়েছে, কয়েকটা যুবক, কয়েকটা মানুষ একসাথে হয়ে ভাবলো আজকে আমরা মব করব, ব্যাপারটা তা না। পরিকল্পনাটি উপর মহলে হয়, আশ্রয় প্রশ্রয়টি উপর মহলে হয়, এবং যাদের দায়িত্ব থাকে সেটিকে ভণ্ডুল করে দেওয়ার, তারা সেই দায়িত্বটি পালন করেন না। আবার ওই মহল যারা পরিকল্পনাটি করেছেন তারা আপনার কাছে এসে শোক প্রকাশও করবে। এরকম একটি পরিকল্পিত অনিশ্চয়তা এবং নৈরাজ্যের জায়গায় বাংলাদেশ গিয়েছিল। আপনি খেয়াল করবেন নির্বাচনের পরে মানুষের মুখে এবং স্বস্তি দেখতে পাই, কেননা তারা বুঝতে পেরেছে যে ভয়ঙ্কর একটি খাত থেকে বাংলাদেশ বেঁচে এলো। এটি কিন্তু শুধু একটি নির্বাচন না। দেখুন, আমি কিন্তু একমত যে আমরা সংস্কারের বড় জায়গাটি ধরতে পারিনি, আমরা দেশ গঠনের বড় জায়গাটি ধরতে পারিনি, ক্ষমতার পালাবদলই হয়তো হয়েছে। কিন্তু এখন আমাদের মনে হয়েছে যে ওই বড় জায়গাটি না ধরলেও হবে, ক্ষমতার পালাবদলটি হয়ে যেন দেশে একটা স্থিতি আসে, মানুষের ভেতরে সেই স্বস্তি কাজ করছে।